আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম কাছে থেকেও দূরে তুমি গল্পের ৪ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ফিরোজ ফারিজার মাথায় হাত রেখে বলল, কষ্ট পেও না আম্মা, আজ তোমার বাবা চাচ্চুর ক্ষমতা আছে জন্যেও লোকে খারাপ বলে। একসময় যখন ক্ষমতা ছিল না তখনও খারাপ বলেছে। তাহলে যখন সব অবস্থাতেই মানুষ খারাপ বলবে, তাহলে ক্ষমতা ছাড়ব কেন? বরং তুমি দেখো, এই ক্ষমতার জন্যই তোমার সাথে কেউ কোনো অন্যায় করতে পারবে না। একদিন এই ক্ষমতা ছিল না বলেই অনেক অন্যায় হয়েছে আমাদের সাথে। এখন সেই ক্ষমতার জোরেই কারো সাহস নেই যে ফিরোজের চোখে চোখ রেখে কথা বলবে। ফারিহা বলল, ছেড়ে দাও না এসব চাচ্চু। ফিরোজ হাসল। ফারিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আশাহত হলো ছোট মেয়েটা। অনেক চেষ্টা করেছে নিজের বাবা আর চাচ্চুকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারেনি। প্রার্থনা ফারিহাকে কাছে টেনে নিয়ে আদুরে গলায় বলল, কাদেরকে এসব কথা বলছিস মা? ওরা বুঝবে না। ওরা নিজেদের মনুষ্যত্ব অনেক আগেই হারিয়ে ফেলেছে। সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে হাতের কাজটুকু ফেলে আগে তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিল হিমি। সম্মুখে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। আরমান আলতা হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন বড় ভাবি? ভাবি বলল, ভালো আছি। এতদিন পর এলে কেন? মাঝে মধ্যে তো একটু আসতে পারো। ভিতরে এসো। আরমান ভেতরে আসতে আসতে বলল, আমি মাঝে মধ্যে এলে যে কিছু মানুষের মাথা গরম হয়ে যায় ভাবি, সেজন্যই তো আসতে পারি না। ভাবি বলল, সবার কথাও তো ধরতে নেই। টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আরমান বলল, সবার খাওয়া শেষ? ভাবি বলল, না, কেউ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। তোমার বড় ভাই কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে, আর তানভীরের তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। বাবা অবশ্য ঘুম থেকে উঠেছে, ঘরে আছে। আরমান বলল, আচ্ছা, আমি আগে বড় আব্বুর সাথে দেখা করে আসি। কথাটা বলে আরমান দোতলায় চলে গেল। যাওয়ার পথে আগে তানভীরের ঘরটাই সামনে পড়ল। দরজাটা খোলা দেখে একবার ঘরের ভিতরে উঁকি দিল। তানভীর বোধহয় সবেমাত্র ঘুম থেকে উঠেছে। বিছানার উপর বসে দুহাতে নিজেই নিজের চুল খামচে ধরে আছে। এর কারণটাও অবশ্য আরমান ঠিকই বুঝল। ব্যঙ্গাত্মক গলায় বলল, মাল খাওয়া মনে হয় তোর কম হয়েছে, আর একটু খেলে একেবারে চুলগুলো ছিঁড়ে ফেলার শক্তি পেতি। খুব অপছন্দের একটা কণ্ঠস্বর তানভীরের কানে যেতেই চমকে চোখ তুলে দরজার দিকে তাকালো। প্রথমে একটু অস্পষ্টই দেখল, তারপর ধীরে ধীরে আরমানের মুখটা স্পষ্ট হলো। তবে তানভীরের বিশ্বাস হলো না যে আরমান এত সকালে ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তো এমন হয় তানভীরের সাথে। সে আরমানকে সামনে দেখতে পেয়ে গালিও দিয়ে দিয়েছে অনেকবার। আজও তার ব্যতিক্রম হলো না। তানভীর বলল, শালা সর সামনে থেকে। মাল খেলেও তোকে দেখি, না খেলেও তোকে দেখি। শালা পেয়েছিসটা কি? আমার ঘাট থেকে কবে নামবি তুই? আরমান পুনরায় ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি আর ওঠার সময় পেলাম কোথায়? ওখানে তো সারাদিন শয়তানি উঠে বসে থাকে। শালা থাক তুই বিছানায় উপুর হয়ে। কথাটা বলে আরমান দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এতক্ষণে তানভীরের টনক নড়ল। তার মানে আরমান সত্যি এসেছিল? কিন্তু কেন এসেছে ওর বাড়িতে আরমান? তানভীরের বাড়িতে তানভীরের অনুমতি ব্যতীত কেন আরমান আসবে? এই বাড়িতে তানভীরের কথার কোনো মূল্যই নেই। কতবার করে নিজের বাবা ভাইকে বলল আরমান যেন এই বাড়িতে না আসে, কিন্তু কেউ ওর কথা শুনবে না, বরং মানা করলে আরও বেশি বেশি করে আসতে বলবে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। নিজের বাবা ভাইয়ের সামনে গিয়ে যদি এমন ঢুলতে থাকে, তাহলে সমস্যা আছে। ঘরের জানালার পাশে রাখা আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছেন মুহিব হোসেন। তবে এর মাঝে বেশ কয়েকবার ঘড়িতে সময় দেখে নিয়েছেন তিনি। বরাবরই তিনি সময় সচেতন মানুষ। তার দৈনন্দিন জীবনটা বেশ নিয়ম মাফিক চলে। প্রয়োজনীয় জায়গায় 1 মিনিটও দেরি করে পৌঁছাতে তিনি পছন্দ করেন না। দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা 8:30টার ঘরে গিয়ে ঠেকল। খবরের কাগজটা তিনি একপাশে রেখে দিলেন, সেই সাথে চোখের চশমাটাও। ওঠার জন্য উদ্যত হতেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কণ্ঠের ডাকটা শুনতেই তার মুখে হাসি ফুটে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখলেন আরমান দাঁড়িয়ে আছে। সালামের জবাব নিয়ে ইশারায় ভিতরে আসতে বললেন। রুমে তখন তার স্ত্রী কল্পনাও উপস্থিত। এই সকাল সকাল আরমানকে বোধহয় তার খুব একটা ভালো লাগলো না। অবশ্য আরমানকে তার সকাল, বিকাল, সন্ধ্যা কিংবা রাত কোনো সময়ই পছন্দ নয়। একদম ছোট ছেলের মতনই তিনি দু চোখে আরমানকে সহ্য করতে পারেন না। সহ্য করতে না পারার কারণটাও তার ছোট ছেলেই। আরমান ভিতরে এসে তাকেও সালাম দিল। তিনি গম্ভীর গলায় কোনোমতে সালামের উত্তর দিলেন। এক প্রকার বাধ্য হয়েই উত্তরটা দিলেন, না হলে আরমানের সামনেই স্বামীর উপমানিত হতে হবে, সেসব তিনি খুব ভালো জানেন। আর এই ছেলের সামনে নিজের স্বামীর কাছে কোনো মতেই অপমানিত হতে তিনি প্রস্তুত না। ছোট ছেলের তো মান সম্মান শেষ করেই দিয়েছে, অন্তত তার নিজের সম্মানটা ঠিক রাখতে হবে।
শ্বশুরবাড়িতে গেলে এই ছেলের মায়ের অশান্তিতে বাঁচা যায় না, আর এখানে এই ছেলের অশান্তিতে বাঁচা যায় না। আরমান ভিতরে আসতেই তিনি বাইরে চলে গেলেন। মুহিব হোসেন হাত বাড়াতেই আরমান তার দিকে একটু ঝুঁকে গিয়ে কাঁধে কাঁধ মেলাল। আরমানের মাথায় তিনি স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন আছো তাওসিফ? আরমান আশেপাশে বসার মতন কোনো জায়গা পেল না, তাই মুহিব হোসেনের পায়ের কাছেই মেঝের উপরে বসে পড়ল। মুহিব হোসেনও তাকে বাধা দিল না। আরমান প্রায়ই এমন করে। আলতো হেসে আরমান জবাবে বলল, ভালো আছি বড় আব্বু, আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। প্রচারণার কাজ কেমন চলছে? কোনো ঝামেলা হয়েছে কি? আরমান বলল, এখন অবধি তো হয়নি, আশা রাখছি সামনেও হবে না। কেননা আমি আমার দলের ছেলেদের বলে দিয়েছি, যদি ওরা উস্কানি দেয় তারপরেও যেন ঠান্ডা থাকে। সব সময় ঠান্ডা থাকাটাও ঠিক না, মাঝে মাঝে বিপরীত পাশের মানুষটাকেও ঠান্ডা করতে হয়। আশা করছি এই নীতিটা জানো? আরমান মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, রাজনীতিটা আপনার থেকেই শেখা। বরাবরই আমি আপনার নীতি অনুসরণ করি। এখন বলুন, এত সকাল সকাল আমায় তলব করে পাঠিয়েছেন কেন? তানভীরের মুখে শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমায় তো কিছু জানাওনি। আরমান বুঝল যে তানভীর শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার কথাটাই জানিয়েছে, কিন্তু ওর গাড়ির সাথেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেসব বলেনি। আরমানও আর সেই কথাগুলো তুলতে চাইল না, তুললে এখন একটা অশান্তি হবে। আবার মুহিব হোসেন তানভীরকে ডেকে বকাবকি করবে, তানভীর আবার রেগে যাবে, আরমানের প্রতি ওর থাকা ঘৃণা আরও বেড়ে যাবে, যেসব আরমান চায় না। সে তো গত পরশু হয়েছে, আর তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট না, শুধু বাইক থেকে একটু পড়ে গিয়েছিলাম, হালকা পাতলা হাত পা কেটে গিয়েছিল, এই আর কি। এটা কি কাকতলীয় নাকি কেউ ইচ্ছে করে করেছে? খবর পেয়েছো এই ব্যাপারে বিশু? আরমান চেয়েও বলতে পারল না যে ব্যাপারটা তানভীর ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, এটা কাকতলীয় ব্যাপার না। আরমান মুহিব হোসেনকে মিথ্যে বলে না, শুধুমাত্র তানভীরের ব্যাপারগুলো ব্যতীত। তানভীরকে এতবার বাঁচিয়েছে, ওর জন্য আরমান মুহিব হোসেনকে এত মিথ্যে বলেছে, তবুও তানভীর ওকে সারা জীবন ভুলই বুঝে গেল। আজ আরও একবার ওকে বাঁচানোর জন্য মিথ্যেটা বলতেই হলো আরমানকে। না বড় আব্বু, তেমন কোনো ব্যাপার না, সাধারণ অ্যাক্সিডেন্ট। মুহিব হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন। আরমান খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। মুহিব হোসেন হাসলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরমানকে বললেন, চলো খেতে যাই। আরমানও আর কোনো কথা না বাড়িয়ে মুহিব হোসেনের পিছু পিছু নিচে চলে গেল। নিচে আসতেই ডাইনিং টেবিলে মুহিব হোসেনের বড় ছেলে তাওকিরকেও দেখতে পেল। সেই সাথে তানভীরও বসে আছে। হিমি আর কল্পনা মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। তাওকির জানত না যে আরমান এসেছে। আরমানকে দেখতেই চেয়ার থেকে উঠে এসে আন্তরিকতার সাথে ওকে জড়িয়ে ধরল। টুকটাক কিছু কথাবার্তার পর আরমানকে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসালো। মুহিব হোসেন আর তাওকির বেশ হেসে হেসেই আরমানের সাথে টুকটাক গল্প করছেন, রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করছেন, যেগুলো তানভীরের মোটেও পছন্দ হচ্ছে না। কই, ওর সাথে তো কেউ কখনো এসব নিয়ে কথা বলে না, সবাই আরমানের প্রশংসা করে। কই, কখনো তানভীরের একটু প্রশংসা তো কেউ করে না। মুহিব হোসেন কত ভরসা দেখায় আরমানের প্রতি, তানভীরের প্রতি তো কখনো এতটা ভরসা দেখায় না। খাবারের প্রতি থেকে রুচিই উঠে গেল তানভীরের। প্লেটটা সামনের দিকে একটু ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। কাঁচের প্লেটটা কাঁচের জগের সাথে ধাক্কা খাওয়ায় বেশ জোরেই শব্দ হলো। কিছুটা পানি টেবিলের ওপরেও পড়ল। এতে বেশ ক্ষেপে গেলেন মুহিব হোসেন। রাগান্বিত গলায় তানভীরকে উদ্দেশ্য করে বললেন, এসব কোন ধরনের বেয়াদবি? তানভীর পাল্টা রাগ দেখিয়ে বলল, আমি তো বেয়াদবি? তোমাদের চোখে শুধুমাত্র আমার বেয়াদবিগুলোই ধরা পড়ে, আর তো কিছু ধরা পড়ে না। কথাটা বলে তানভীর চলে যেতে চাইলে তাওকির গম্ভীর গলায় ওর নাম ধরে ডেকে উঠল। তানভীরের সাহস নেই ওর বাবা কিংবা ভাইয়ের ডাক উপেক্ষা করে যাওয়ার, বাধ্য হলো থামতে। তাওকির চেয়ার থেকে উঠল না, শুধু খাবার হাতটা থামিয়ে গম্ভীর গলাকে তানভীরকে উদ্দেশ্য করে বলল, সমস্যা কি তোর? আমার কি সমস্যা হতে যাবে? ভাই, তোমাদের কি সমস্যা সেটা বরং তোমরা আমায় বলো। স্পষ্ট ভাষায় কথা বল, ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ভাষায় কথা বললেও বা তোমরা কোথায় বোঝো ভাই? তোমাদের কি আমায় নিয়ে কোথাও মাথা ব্যথা আছে? সারা দিন রাত তুমি আর বাবা শুধু আরমান 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 বলতেই থাকো। আমার কোনো মূল্য আছে তোমাদের কাছে? ওই আরমানের জন্য আজ আমি সহসভাপতি পদে দাঁড়াতে পারলাম না। এর জন্য তোমরা আমায় সান্ত্বনা দিয়েছিলে, একবারও ওকে গিয়ে বকেছিলে, ওর থেকে কৈফিয়ত চেয়েছিলে যে কেন আমার সাথে এমনটা করলো। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আর কতবার বলবো তানভীর, এসব আমার হাতে নেই। একদম বাজে কথা বলবি না। আমি জানি তুই আমার নামে দলে খারাপ কথা বলেছিস, তুই বলেছিস আমি এসবের যোগ্য না।
আরমান কিছু বলতে গেলে তাওকির হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। এবারে নিজে চেয়ার থেকে উঠে গিয়ে দু হাত বুকে গুজে তানভীরের সামনাসামনি দাঁড়িয়ে বলল, কে বলেছে তোকে এসব? কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? তানভীর আমতানতা করে বলল, প্রমাণ সাক্ষীর কেন প্রয়োজন? আমার মুখের কথা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই না। অন্য কারো সম্বন্ধে বললে তাও বিশ্বাস করতাম, কিন্তু তুই অপবাদ তুলছিস আরমানের নামে, যে তোর মতনই আমার রক্ত। তোর এসব বাচ্চামো অনেক সহ্য করেছি, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। আগে নিজেকে ভালো করে তৈরি কর। তোকে বারবার করে বলেছি রাজনীতিতে আসিস না, তুই রাজনীতির জন্য তৈরি হোসনি, কিন্তু শুনলি না তো আমার কথা। এর থেকে যদি পড়াশোনায় মন দিয়ে ব্যবসা দেখাশোনা করতি তাহলে তোর উপকার হতো। নাও, অমনি আমার খুদ ধরা শুরু হয়ে গেল তোমাদের, তাই না? তোমরা কেউ কখনো চাওনি আমি রাজনীতিতে উন্নতি করি। তোমরা সবাই আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। আরমানকে তো বাদ দিলাম, তোমরা আমার নিজের বাবা ভাই হয়েও আমার বিরুদ্ধে গিয়েছ। কাউকে প্রয়োজন নেই তোমাদের আমার। আমি নিজ থেকেই নিজের উন্নতি করব। দেখিয়ে দেব তোমাদেরকে একদিন যে রাজনীতি আমার জন্যেও। কথাগুলো বলে হন হন করে হেঁটে তানভীর উপরে চলে গেল। তাওকিরও আর খেতে বসল না, চুপচাপ ঘরে চলে গেল। ওনার পিছন পিছন মুহিব হোসেনও চলে গেল। এবারে তেতে উঠলেন কল্পনা। সরাসরি আরমানকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে পারলেন না। একা একা রাগ দেখিয়ে হা হুতাশ করে বলতে লাগলেন, কে জানে কার নজর লেগে যায় মাঝে মাঝে আমার সংসারে? কার কালো ছায়া পড়লে আমার সংসারটায় এমন অশান্তি শুরু হয়? ছেলে স্বামী কেউ সকালে খেলো না। খুদা, তুমিই বলো, কে নজর লাগাচ্ছে আমার শোকের সংসারের ওপর? আরমান ফিক করে হেসে ফেলল। আরমান জানে কল্পনা ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মানুষটা যে দু চোখে আরমানকে সহ্য করতে পারে না সেটাও আরমান খুব ভালো করেই জানে। আরমান খাওয়া ছেড়ে মোটেও ওঠেনি, বরং প্লেটের খাবারটুকু শেষ করে কল্পনাকে উদ্দেশ্য করে বলল, আপনার সুখের সংসারে অশান্তি লেগে যায় আপনার জন্যই বড় আম্মু। ছোট ছেলেকে একটু মানুষ করুন। খোঁজ খবর কি রাখেন যে ছেলেটা আজকাল মদের নেশায় ডুবে থাকে? এমন চলতে থাকলে রিহ্যাবে পাঠাতে হবে আপনার আদরের ছেলেকে। কল্পনা মনে মনে আরমানকে কড়া কিছু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিলেন, তবে সেই সুযোগ ঠিক হয়ে উঠল না। তার আগেই মুহিব হোসেন আর তাওকিরকে আসতে দেখে তিনি চুপ করে গেলেন। সেখানে দাঁড়ালেনই না, নিজের ঘরে চলে গেলেন। তাওকির আরমানকে আসতে বলে মুহিব হোসেনকে নিয়ে চলে গেল। আরমান বেসিন থেকে হাত ধুয়ে পিছন ফিরতেই দেখল হিমি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আরমান সেটায় হাত মুছে হাস্যোজ্জ্বল কঙ্কে হিমিকে উদ্দেশ্য করে বলল, আজ আসি ভাবি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আরমান যেতে ধরলে হিমি ওকে পিছন থেকে ডাকল। আরমান পিছন ফিরে তাকিয়ে কিঞ্চিত ব্যস্ত গলাতেই বলল, কিছু বলবেন ভাবি? হিমি ইতস্তত ভঙ্গিতে বলল, একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ বলুন। তুমি একটু সাবধানে থেকো কেমন? হঠাৎ এই কথা? এমনি বললাম। তোমার বড় ভাই বলে যে কোনো নির্বাচনের আগে নাকি ঝামেলা বেশি হয়। তোমার ভাই আরেকটা কথা বলে, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের কাছের মানুষদেরকেও না, নিজের বন্ধুবান্ধব কাউকে না। তুমি নিজের খেয়াল রেখো। তানভীরকেও একটু দেখে রেখো, ও যেন খারাপ পথে চলে না যায়। ছেলেটাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি। জানি ওর মাথা একটু গরম, তবে খারাপ না। আরমান নিজের অজান্তে হেসে বলল, যে মানুষ মারতে চায় তাকে ভালো কি করে বলি ভাবি? কিছু বললে? আরমান নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাবি, কিছু না, চিন্তা করবেন না আপনি। আমি নিজেরও খেয়াল রাখবো, সেই সাথে তানভীরেরও। আজ আসি। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে একটা নতুন সুতি শাড়ি পরল প্রার্থনা। ভেজা চুলগুলো শুকনো গামছা দিয়ে মুছে গামছাটা বারান্দায় গ্রিলের সাথে রেখে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুব ভালোভাবে দেখে দিল। ঠোঁটের কোণাটা কালচে হয়ে গেছে, গলার কিছু জায়গাতেও নখের দাগ বসে গেছে, কিছু কিছু জায়গা লাল হয়ে উঠেছে। সেসব দিকে খেয়াল দিল না প্রার্থনা। চুলটা আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিতে ধরে খেয়াল করল হাতে বল পাচ্ছে না। পরে হাতের দিকে নজর দিতেই মনে পড়ল একটা আঙুলে বেশ ভালোই আঘাত পেয়েছে। ফাহাদ মুচড়ে ধরেছিল, সেই আঙুলটা ফুলে উঠেছে। প্রার্থনা অন্য হাতে সেখানে হাত বুলাতে ধরেও ব্যথায় কোকিয়ে উঠল। কিন্তু প্রার্থনার সেই ব্যথাগুলো এই বাড়িতে দেখার মতন কেউ নেই। সেই কোন সকালে ফাহাদ বেরিয়ে গেছে, রাতে যে নিজের নববিবাহিতা স্ত্রীর প্রতি কি অমানুষীর মতন অত্যাচার চালিয়েছে, সেসবে তার না কোনো খেয়াল আছে, না কোনো অপরাধবোধ। সকালে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি তুমি ঠিক আছো কিনা, বরং দ্বিতীয়বারের মতন নিজের অমানুষী অত্যাচার চালিয়ে চলে গেছে। আর প্রার্থনাকে সেই সব কিছু চুপচাপ সহ্য করে যেতে হয়েছে। যদি দু একবার মুখ ফুটে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছে, তার বিনিময়ে ফাহাদের হাতের কিছু থাপ্পড় হজম করতে হয়েছে। আর প্রার্থনার কাছে তো সেসব হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। উদ্গীরণও করতে পারবে না, বলায় আটকে রাখলেও নিজেরই কষ্ট হবে, তাই বাধ্য হয়ে হজমই করে নিয়েছে। প্রার্থনা ভাবল যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো তাহলে কেমন কাটতো ওর বিয়ের প্রথম রাতটা? অবশ্যই অন্যরকম কাটত। সাহিত্য তো ফাহাদের মতন এমন নির্দয় না। সাহিত্য প্রার্থনাকে ভালোবাসত, ওর প্রতিটা ছোঁয়া হতো ভালোবাসাময়, ভীষণ কোমল।
মাঝে মাঝে কি সুন্দর প্রার্থনার জন্য কবিতা লিখত, রোজ নিজের ভালোবাসার গল্প শোনাতো। সেই মানুষটা কি ফাহাদের মতন এমন নির্দয় হতে পারে? কখনোই না। হ্যাঁ, যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো, তাহলে প্রার্থনার বিয়ের প্রথম রাতটা অন্যরকম কাটত, জীবনটাই অন্যরকম হতে পারত। প্রার্থনার এসব ভাবনার মাঝেই ঘরে ফারিহা এলো। মেয়েটাকে দেখতে বেশ হাসি খুশি লাগছে। এসেই পিছন থেকে দুহাতে প্রার্থনাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপি? ফারিহাকে আসতে দেখে প্রার্থনা তাড়াহুড়ো করে নিজের চোখের জলটা মুছে নিয়ে মুখে একটা মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলল, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? সকাল সকাল তোমায় দেখে খুব ভালো লাগছে। জানো, আগে তো সকাল হতে না হতেই বাবা আর চাচ্চু বেরিয়ে যেত। আমিও সকালে একা একাই তৈরি হয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফেরার পরও বাসায় একাই থাকতাম। কিন্তু এখন তুমি আছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। প্রার্থনা হাসল। ফারিহা প্রার্থনাকে ছেড়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে ফুপি। কথাটা বলতেই ফারিহার নজর গেল প্রার্থনার ঠোঁটের কোণার কালচে দাগটায়। আলতো করে সেখানে হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করল, এখানে কি হয়েছে? কিছু হয়নি। আরে বললেই হলো নাকি, আমি দেখতে পাচ্ছি জায়গাটা কেমন কালো হয়ে আছে, জখম হয়ে গেছে। ও এমনি, আমার কথা বাদ দাও, তুমি বলো সকালে খেয়েছো? ফারিহা হয়তোবা বুঝতে পারল যে প্রার্থনা কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই নিজেও আর কোনো কথা বাড়ালো না। টুকটাক কিছু কথাবার্তা শেষে প্রার্থনার হাত ধরে নিয়ে যেতে চাইলে প্রার্থনা ব্যথায় আর্তনাদ করে উঠল। ফারিহা তৎক্ষণাৎ হাতটা ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, কি হলো? আমি তো খুব জোরে ধরিনি হাতটা। প্রার্থনা ব্যথায় কুচকানো মুখ নিয়ে বলল, হাতে ব্যথা পেয়েছি। কেন, কি হয়েছে হাতে দেখি? একটা আঙুল ব্যথা করছে, বুঝতে পারছি না মুচকে গেছে না ভেঙে গেছে। ফারিহা আলতো করে প্রার্থনার হাতটা ধরে দেখল একটা আঙুল ফুলে গেছে। এবারে যেন ফারিহার কাছে ব্যাপারটা বেশ পরিষ্কার লাগল। প্রশ্নার্থক গলায় জিজ্ঞেস করল, বাবা তোমায় মেরেছে তাই না? মেয়ের কাছে তার বাবার এমন কুকীর্তির কথা বলতে প্রার্থনার নিজেরই বিবেকে বাঁধল। মিথ্যে কোনো অজুহাত দিতে নেবে তার আগেই ফারিহা বলে উঠল, মিথ্যে বলো না, বাবা আম্মুকেও মারত, আমি জানি, তোমাকেও নিশ্চয়ই মেরেছে। প্রার্থনার কিছু বলল না। এই ছোট মেয়েটাকে আর কী বা নালিশ করবে? বড় বড় মানুষগুলোই তো কষ্ট বোঝে না, সেখানে এই ছোট মেয়েটা ওর কষ্টগুলো শুনেই কী বা করবে? ফারিহা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রার্থনাকে। মেয়েটাই কেঁদে ফেলেছে। ক্রন্দনরত গলায় বলল, তুমি আরজু ফুপির মতো কেন হতে পারলে না? আর যদি তুমি আরজু ফুপির মতো হতে, কিংবা আরজু ফুপি এখানে থাকতো, তাহলে তোমার সাথে এসব হতে দিত না। প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারিহা ভুল কিছু বলেনি। আরজু এখানে থাকলে আজ প্রতিশোধ নিত, ওর আপার গায়ে হাত তোলার প্রতিশোধ নিত। পার্কে বেঞ্চের উপর বসে আছে আরজু। আজ সময়ের একটু আগেই এসেছে, তার কারণ আজ ওর এক বান্ধবী ওকে আসতে বলেছে। অনেক দিন হলো দেখা করতে চাইছে মেয়েটা। আরজুর অবশ্য যদিও খুব একটা ইচ্ছে ছিল না দেখা করার, অন্য কোনো জায়গায় ডাকলে হয়তো দেখা করতে যেতও না, তবে যেহেতু এই পার্কেই আসতে বলেছে তাই রাজি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আরজুর বান্ধবী এলো। আরজুকে দেখে মেয়েটা উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এসে উঠে জড়িয়ে ধরল। তবে আরজুর মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কোনো রকমে শুধু পাল্টা একটু জড়িয়ে ধরল। আরজুর নজর তখন ওর বান্ধবীর সাথে আসা ছেলেটার ওপর। এর আগে কখনো ছেলেটাকে দেখেনি, আরজুর জন্য একদমই নতুন মুখ। মলি আরজুকে ছেড়ে দিয়ে কিঞ্চিত অভিমানী গলায় বলল, কতদিন হলো তুই আমার সাথে দেখা করিস না, আমার কথা কি একটুও মনে পড়ে না তোর? আরজু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, সত্যি বলতে তুমি ফোন না করলে তেমন একটা মনে পড়ে না, মনে পড়ার কি দরকার ছিল? মলি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আসলে আমরা তো বন্ধু, দেখা না হলে মনে পড়বে এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি আমার বন্ধু, বন্ধুরা তো সবসময় পাশে থাকে, তুমি তো আমার পাশে নেই। বন্ধুরা তো কখনো তাদের বন্ধুকে ছেড়ে চলে যায় না, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছ। বন্ধু মানে তো যে প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। আমি তো তোমায় কল করেছিলাম আমার প্রয়োজনে, কিন্তু তুমি তো রিসিভ করনি, তাহলে তুমি আমার বন্ধু হলে কি করে? মলি ভ্যাবাচ্যাকা খেলো না অবাক হলো নিজেই ঠিক বুঝতে পারল না। যুক্তি দিয়ে বিচার করতে গেলে আরজুর কোনো কথাই ভুল না, তবে সবসময় সত্যি কথা মুখের উপর বলে দিতে হবে এরও তো কোনো মানে নেই, তাই না? মলির কাছে অন্তত মনে হলো এখন আরজু এই সত্যি কথাগুলো না বললেও পারত, অন্তত ওর নিজের কাছে একটু হলেও কম অপরাধবোধ অনুভূত হতো। সে যাই হোক, মলি আরজুর এসব কথা খুব বেশি মনে নিল না। জানে মেয়েটা সবসময় সত্যি কথাই বলে, একদম ঠাস ঠাস করে মুখের উপর বলে দেয় সব কিছু। নিজের সাথে আনা ছেলেটাকে দেখিয়ে আরজুকে বলল, আচ্ছা বাদ দে সেসব কথা, এইটা তোর দুলা ভাই। আরজু একবার ছেলেটার দিকে তাকালো।
আরজুকে তাকাতে দেখে জুবায়ের হালকা হেসে একটু আন্তরিকতা জানানোর চেষ্টা করল। তবে আরজুর মুখ দেখে তার নিজের মুখের হাসিটাও হাওয়া হয়ে গেল। আরজু মলির দিকে তাকিয়ে বেশ স্বাভাবিক গলায় প্রশ্ন করল, এর আগেও যে একজনকে এনে পরিচয় করিয়ে দিয়েছিলে দুলাভাই বলে, উনি কোথায় তাহলে? তুমি এক মেয়ে হয়ে কয়জনকে বিয়ে করবে? আরজু কথা শেষ করার সাথে সাথে মলি ওর মুখ চেপে ধরল। মলি টেনে আরজুকে একটু সাইডে নিয়ে এসে বলল, এসব কি বলছিস তুই? কার সামনে কি বলতে হয় জানিস না? আরজু বলল, তুমি ওনাকে বলনি কেন যে এর আগেও তোমার কারো সাথে সম্পর্ক ছিল? সম্পর্কের শুরুতেই যদি মিথ্যে বলো তাহলে সম্পর্ক টিকবে কি করে? পরে উনি জানলে তো কষ্ট পাবেন। মলি বলল, আরে ভাই আমি বলেছি ওকে, কিন্তু বারবার ওর সামনে কথাগুলো তোলার কি দরকার? তুই চুপ থাক। আর কি তখন থেকে তুমি তুমি লাগিয়েছিস? আমি তোকে তুই তুকারি করছি আর তুই তুমি তুমি করছিস কেন? আরজু বলল, তুই বলে ডাকার সম্পর্ক এখন আর নেই, তুমিই ঠিক আছে। যাই হোক, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি ওনাকে ঠকাতে চাইছো। একটা কথা মনে রেখো, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে। আজ তুমি ওনাকে ঠকালে কাল উনিও কিন্তু তোমায় ঠকাতে পারেন। একবার ওনার বিশ্বাস ভাঙলে উনি আর কখনোই তোমায় বিশ্বাস করতে পারবেন না। আর 2 দিন পর পর ভালোবাসা বদলানো ছেড়ে দাও। এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে বলা হয় টাইম পাস। অবশ্য ভালোবাসবেই বা কী করে? ভালোবাসা বলতে কিছু হয় নাকি? মলি বলল, আপনাকে বোধহয় কখনো কেউ ভালোবাসেনি তাই না মিস? সেজন্য আপনি ভালোবাসাতে বিশ্বাসই করতে পারেন না। আবার সেই পরিচিত কণ্ঠস্বর। আরজুর ভালো লাগে না এক মানুষের সাথে বারবার একই জায়গায় দেখা হলে। কেন ঘুরে ফিরে লোকটা ওর সাথে কথা বলতে আসে? বুঝতে পারে নাকি যে আরজু বিরক্ত হয়? তবে আরমান আসাতে মলি যেন হাফ ছেড়ে বাঁচল। এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। মনে হচ্ছে কেন জুবায়েরকে নিয়ে আরজুর সাথে দেখা করতে এসেছিল। ওর তো বোঝা উচিত ছিল যে মেয়েটা এমনই শটান, মুখের ওপরই সব বলে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেলে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাগ্যিস আপনি ঠিক সময়ে আরজুকে থামালেন ভাইয়া, না হলে এই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আরমান হালকা হেসে বলল, ওনার কথা শুনে আমার মতো মানুষ পর্যন্ত ঘাম ছুটে যায়, আর সেখানে আপনার অবস্থা যে খারাপ হবে এটাই স্বাভাবিক। তো মিস আরজু, ভালোবাসার প্রতি আপনার ঘৃণার কারণটা জানতে পারি? আরজু বলল, জেনে কি আপনার কোনো উপকার হবে? আরমানের মনে হলো যদি বলে উপকার হবে না তাহলে হয়তো আরজু বলবেও না, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানালো। যেহেতু আরজু বুঝতে পারল যে উত্তরটা জানলে আরমানের উপকার হবে, তাই ভাবল বলা যেতেই পারে। উপকার হবে তার মানে প্রয়োজনীয় কথা, আর প্রয়োজনীয় কথা বলা যেতেই পারে। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সাপোর্ট দেন, গল্পটা সবার আগে শেষ করে দিব, কথা দিলাম। ধন্যবাদ।